নমস্কার, আমি সোমা দিদিভাই। প্রতিদিনের মতো আজকেও আমরা চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে মেঘমল্লারে। আজ আমাদের আলোচনার বিষয় নবম শ্রেণীতে কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত আমরা কবিতা। আচ্ছা, তোমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতার সেই লাইনটা মনে আছে? নম নম মম, নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি, গঙ্গার তীরে স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। কিংবা ডিএল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতার সেই বিখ্যাত লাইন, উদিল যেখানে বুদ্ধ আত্মা, মুক্ত করিতে মোক্ষ দ্বার, আজিও জুড়িয়া অর্ধ জগৎ, ভক্তি প্রণত চরণে যার। বারবার আমরা বঙ্গভূমির সৌন্দর্যে তার প্রতি অনুরক্ত হই। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সেই লাইনটা যেন বারবার আমাদের মনে দোলা দিয়ে যায়। এমনই আর এক কবিতা আজ ছন্দের জাদুকরের সাথে আমরা পড়ব। আমাদের পাঠ্য আমরা কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের কুহু ও কেক্কা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য কবিতায় রয়েছে ৬৪টি পংক্তি আর ৮টি স্তবক। রবীন্দ্র যুগে জন্মগ্রহণ করার পর তার ছায়ায় পুষ্ট হয়েও কবি নিজেকে স্বতন্ত্র রূপে প্রতিষ্ঠিত করেছেন, যার স্বাক্ষর রেখেছেন সবিতা, বেণুবীণা, তীর্থ সলিল, অভ্র আবির, কুহু ও কেকা প্রভৃতি কাব্যে। আমাদের কবিতার এই যে ৮টি স্তবক রয়েছে, তার প্রথম স্তবক থেকেই যদি আমরা আলোচনা শুরু করি, তাহলে দেখব সেখানে রয়েছে বাঙালির শৌর্য, বীর্য এবং মাহাত্ম্য প্রকাশ, এবং শেষে রয়েছে বাঙালির কীর্তি কাহিনী। মুক্ত বেণীর গঙ্গা যেথায়, মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদ বঙ্গে। গঙ্গাকে তোমরা জানো যে সগর রাজার ৬০,০০০ পুত্র উদ্ধার করার জন্য ভরত গঙ্গাকে কিন্তু মর্তে নিয়ে আসে, এবং যখন গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসা হয়, সেই সময় তার বেগ ধারণ করেছিলেন মহাদেব। দেবাদিদেব মহাদেবের জটায় আটকে পড়ে সেখান থেকে গঙ্গা মর্তে প্রবাহিত হয়। এই গঙ্গার জলের স্পর্শেই কিন্তু সগর রাজার ৬০,০০০ পুত্র মুক্তি লাভ করেছিল। একই রকম সেই পৌরাণিক আধ্যাত্মিক নিয়মগুলি মেনেই প্রত্যেক বছর পূর্ণ তিথিগুলিতে গঙ্গা স্নান করা হয়। মানুষ মুক্তি লাভের আশায় গঙ্গায় স্নান করে। তাই বলা হচ্ছে যে যে গঙ্গা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মুক্তি বিতরণ করে, সেই মুক্তি বিতরণ করা, আশীর্বাদ প্রদান করা বাংলাতে কিন্তু আমরা বাস করি। এখানে বরদ অর্থাৎ বর দান করেন যিনি, উপপদ তৎপুরুষ সমাসে রয়েছে। তার পরের লাইনে কি বলেছে দেখো, বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা, ভালে কাঞ্চন শৃঙ্গে মুকুট, কিরণে ভুবন আলা। যদি আমরা আমাদের ম্যাপের দিকে তাকাই, আমাদের দেশের যে ম্যাপ রয়েছে বা মানচিত্র রয়েছে সেই দিকে তাকাই, তাহলে আমরা কি দেখব? আমাদের হাতের ডান দিক, বাঁ দিক, উত্তর দিক এবং দক্ষিণ দিক, এই 4টি দিকে যদি আমরা ভাগ করে নিই, আমাদের হাতের ডান দিকে রয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশে শ্রীহট্ট, কাছাড় প্রভৃতি জেলাগুলিতে প্রচুর পরিমাণে কমলা লেবু উৎপাদিত হয়। এই কমলা লেবুর গাছে প্রচুর ফুলও হয়। কি বলছে সেই জন্য এর ডান দিকে রয়েছে কমলার ফুল, আর বাঁ দিকে কি রয়েছে? বাঁ দিকে যদি আমরা দেখি তাহলে কি দেখব? ঝাড়খণ্ড, বিহার,
এই সমস্ত মালভূমি অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে মহুয়া বৃক্ষ জন্মায়। তোমরা সকলেই জানো মহুয়া এক ধরনের গাছ, যার ফুলের যে রস রয়েছে সেটাকে মাদক দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করা হয়। সেই জন্য বলেছে ডাহিনে মধুকমালা অর্থাৎ মহুয়া ফুলের বৃক্ষ। ভালে কাঞ্চন শৃঙ্গ, ভাল তথা কপাল, কাঞ্চন শৃঙ্গ, কাঞ্চন অর্থাৎ সোনা সেই অর্থে, শৃঙ্গ অর্থাৎ পর্বত এই অর্থে। কিন্তু আমাদের ভারতবর্ষের উত্তর দিকে যদি আমরা দেখি মানচিত্রের, তাহলে দেখব যে উত্তর দিক বরাবর রয়েছে হিমালয় পর্বতমালা। এবং তোমরা সকলেই জানো যে এই হিমালয় পর্বতমালা কিন্তু বছরের বেশিরভাগ সময় বরফ দ্বারা আবৃত হয়ে থাকে, এবং এই বরফের ওপর যখন প্রভাতের রবির কিরণ পড়ে তখন সেই বরফ কিন্তু একদম সোনার বর্ণ তথা সুবর্ণ বর্ণ ধারণ করে। তখন যেন দেখে মনে হয় কেউ যেন তার কপালে একটি সোনার মুকুট পরিয়ে দিয়েছে। আর কি বলেছে, এই আলোতে ভুবন তথা পৃথিবী আলা, আলা অর্থাৎ কবিতা ছন্দ মেলানোর জন্য বলেছে যে আলা অর্থাৎ এই কাঞ্চন শৃঙ্গের সেই সোনার মুকুটে যেন গোটা পৃথিবী আলোকৃত হয়ে ওঠে। কোল ভরা যার কনক ধন্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। আর কি বলেছে, বঙ্গদেশ তোমরা জানো নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশের গাঙ্গেয় যে সমস্ত সমভূমিগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়। তাই কি বলেছে, কোল ভরা, এই দেশের কোল ভরা রয়েছে কনক ধন্য। ধান যখন পেকে যায় তার বর্ণ কিন্তু তোমরা সকলেই জানো সোনালী রঙের হয়, এবং তার দিকে তাকালে সেই ধানের পাকা ধানের মাঠের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখে যেন মনে হয় যে কেউ সোনার ধান ঢেলে দিয়েছে। তাই কি বলেছে, কোল ভরা যার কনক ধন্য অর্থাৎ সোনালী ধান, আর বুক ভরা যার স্নেহ। বাংলাদেশের মতো এত শস্য সুজলা শ্যামলা প্রকৃতি, এত কোমল প্রকৃতি পৃথিবীর আর কোথাও হয়তো নেই। সেই জন্যই কবি কিন্তু বলেছেন যে বুক ভরা এই বঙ্গদেশের রয়েছে স্নেহ। বঙ্গদেশ বলতে কিন্তু আমরা স্বাধীনতা পূর্ববর্তী অবিভক্ত ভারতবর্ষের কথা বলছি, যার মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, রয়েছে পূর্ববঙ্গ, আর রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার প্রভৃতি জায়গার বেশ কিছু অংশ। এবং ভারতবর্ষের বিভিন্ন অংশগুলোকে কিন্তু সেই সময় বঙ্গদেশের মধ্যে ধরা হতো। আর কি বলেছে, চরণে পদ্ম, চরণ মানে এই বঙ্গদেশের যদি তোমরা দিকে তাকাও তাহলে দেখবে এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল কিন্তু বিভিন্ন ঋতুতে ফুটে ওঠে, যা বঙ্গমাতার শরীরকে, তার দেহকে ফুলে ফুলে সাজিয়ে দেয়। তাই কি বলেছে, চরণে পদ্ম, অতসীও এক ধরনের ফুল, অপরাজিতা নীল রঙের এক ধরনের ফুল, যেটাকে আমরা সাধারণত নীলকণ্ঠ ফুল বলে থাকি। সেই সমস্ত ফুল দিয়ে কিন্তু এই জননীর দেহ কিন্তু সুশোভিত। তার সাথে সাথে কি বলছে, সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদ বঙ্গে। অর্থাৎ বঙ্গদেশের মানচিত্রের যদি আমরা দক্ষিণ দিকে তাকাই সেখানে কিন্তু আমরা দেখতে পাবো বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগরের প্রত্যেকটি ঢেউ যেন প্রত্যেক মুহূর্তে এসে বঙ্গ জননীর চরণ ধৌত করছে। সেই অর্থেই কিন্তু কবি বলেছেন যে সাগর প্রত্যেক মুহূর্তে তার চরণ বন্দনা করেছে, তার প্রত্যেক শত শত তরঙ্গ এসে যেন এই বঙ্গভূমিরই চরণ বন্দনা করে যায়। আমরা বাঙালি বাস করছি, আমরা এই বঙ্গদেশের যারা অধিবাসী তারা কোথায় বাস করছি না, এই তীর্থ বরদ বঙ্গে, সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে, সেই যে আমাদের জন্য সেই প্রত্যাশিত প্রতীক্ষিত সেই ভূমি, সেই বঙ্গে কিন্তু আমরা বাস করছি। তার সাথে সাথে কি বলা হয়েছে দেখো, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলাই নাগেরে খেলায় নাগেরই মাথায় নাচি। আমরা বঙ্গদেশের যদি দিকে তাকাই তাহলে দেখব এখানে যেমন রয়েছে নদী, যেমন রয়েছে জঙ্গল, তেমনই কিন্তু এই বনজঙ্গল সংকুল বঙ্গদেশে একদা প্রচুর পরিমাণে বন্য জন্তুর কিন্তু প্রচুর প্রাদুর্ভাব ছিল, যাদের মধ্যে বাঘ, সাপ এরা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। তোমরা যদি আমাদের বঙ্গদেশের দক্ষিণের দিকে তাকাও অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করো, সেখানে রয়েছে সেই বিখ্যাত সুন্দরবন, যেখানে কিন্তু বিখ্যাত কি রয়েছে বলো তো, হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার। সেই বাঘ সংকুল, সেই ব্যাঘ্র
সংকুল অরণ্য প্রকৃতি কিন্তু আমরা বাস করি। সেখানকার মানুষ প্রতি মুহূর্তে কিন্তু তাদের জীবন ও জীবিকা নির্বাহ করার জন্য কিন্তু এই বাঘের সাথে লড়াই করেই কিন্তু তাদেরকে বেঁচে থাকতে হয়। আবার কি আছে বলছে দেখো, বাঘের সাথে যুদ্ধ করে আমরা বাঁচিয়ে আছি, আমরা হেলাই নাগেরে খেলাই নাগেরই মাথায় নাচি। হ্যাঁ, বাঘের সাথে তো যুদ্ধ করতে হচ্ছে, পাশাপাশি এই অরণ্য জঙ্গল শঙ্খ এবং নদীমাতৃক বঙ্গদেশে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ কিন্তু রয়েছে। এই সাপেদের সাথে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত লড়াই করে জীবন সংগ্রাম করতে। প্রত্যেক বছর তোমরা যদি খবরের চ্যানেল বা যারা খবরের কাগজ পড়ো তারা যদি লক্ষ্য করো, ভারতবর্ষের তথা বঙ্গদেশের প্রচুর মানুষ কিন্তু সর্পাঘাতে এখনও পর্যন্ত মারা যায়। আর এটা তো দীর্ঘদিন আগেকার, প্রায় 100 বছর আগেকার লেখা কবিতা। সেখানে তো সাপের প্রাদুর্ভাব আরও বেশি ছিল, এবং সাপে কামড়ালে যে মানুষকে যে ওষুধ বর্তমানে দেওয়া হয়, যে অ্যান্টিভেনাম দেওয়া হয়, তার কিন্তু অত মানে কি বলবো, অত মানে সন্তুলন সেই সময় ছিল না। সাধারণত রোঝা, কবিরাজ এই সমস্ত দিয়েই কিন্তু সাপে কামড়ে চিকিৎসা করা হতো। সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষ সর্পাঘাতে মারা যেত সেই সময়। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশানন রই রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আর কি বলছেন কবি, দেখো আমাদের যে সমস্ত সেনাবাহিনী রয়েছে, আমাদের দেশের যারা সৈন্য সামন্ত রয়েছে, তা কার কার সাথে যুদ্ধ করেছে? বলছে যুদ্ধ করছে সজ্জিত চতুরঙ্গে। চতুরঙ্গ কি? চতুরঙ্গ হচ্ছে গিয়ে তোমার 4 রকমের সৈন্য, যেখানে থাকবে পদাতিক, থাকবে অশ্বারোহী, থাকবে গজারোহী এবং রথারোহী সৈন্য। এই 4 প্রকার সৈন্য সমাবেশিত যে সৈন্য সমাবেশ, তাকে আমরা কিন্তু চতুরঙ্গ বলছি। তা আমাদের দেশের সেনারা সেই চতুরঙ্গ সেনাদের সঙ্গে যুদ্ধ করেছে। আর কি করেছেন? দশানন জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। কার সেই চতুরঙ্গ সেনা ছিল? দশানন। দশাননকে 10 আনন আছে যার। কার দশানন আছে বলো তো? হ্যাঁ, একদম ঠিক, দশানন রয়েছে সেই সুবর্ণ লঙ্কার অধীশ্বর রাবণের। সেই দশাননকে যে জয় করেছে সে কে? তিনি হচ্ছেন রামচন্দ্র, তাই না? পুরুষোত্তম রামচন্দ্র। সেই রামচন্দ্রের প্রপিতামহ। পিতাকে দশরথ, রামচন্দ্রের পিতা দশরথ। দশরথের বাবা হচ্ছেন গিয়ে তোমার অজ, এবং অজর যিনি বাবা তিনি হচ্ছেন রঘু। এই রঘু হচ্ছে তাহলে রামচন্দ্রের প্রপিতামহ। আমাদের এই চতুরঙ্গ সেনারা সেই প্রপিতামহের সঙ্গে কিন্তু যুদ্ধ করেছে। আর কি হয়েছে দেখো, আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে লিখে গেছে নিজ শৌর্যের পরিচয়। আমাদেরই একজন বঙ্গ সন্তান, যে কিনা সিংহল দ্বীপে গিয়ে সেইখানে সিংহল দ্বীপ জয় করে তার নাম রেখেছিল শ্রীলঙ্কা। ঠিক আছে, এই বিজয় সেনানী কিন্তু লঙ্কা জয় করেছিল। এর কথা কিন্তু আমরা সেই ডিএল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতায় কিন্তু পড়েছিলাম। আবারও কিন্তু আমাদেরকে সেই কথা মনে করে দিচ্ছে যে বিজয় একদা যাহার অর্ণব পদ ভ্রমিল ভারত সাগরময়, সেই বিজয় সিংহ কিন্তু সেই বিজয় সিংহ কিন্তু শ্রীলঙ্কা জয় করে তার নাম সিংহল দ্বীপ রেখেছিলেন। আর কি হয়েছে? এক হাতে মোরা মগেরে রুখেছি, মোগলেরে আর হাতে, চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লিনাথে। এক হাতে, অর্থাৎ এক সময় আমরা কি করেছি? মগ হচ্ছে এক ধরনের জলদস্যু। আচ্ছা, তোমরা ক্লাস 8-এ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতায় পড়েছিলে যে কেহ নাহি জানে কার আহ্বানে শত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথা আমাদের দেশে মানে আমাদের ভারতবর্ষে কিন্তু শক, হুন, পাঠান, মোগল, মগ প্রভৃতি বিভিন্ন জাতির মানুষ বিভিন্ন সময় আমাদের দেশে এসেছে, কখনো শাসন করতে, কখনো ব্যবসা বাণিজ্য করার নামে, এবং এসে কিন্তু ভারতবর্ষের যে অতুল পরিমাণ ঐশ্বর্য তার লোভে বা মোহের বশে কিন্তু তারাই এখানে তারা হয়তো বণিকের মানদণ্ড রাজদণ্ড হিসেবে দেখা দিয়েছে, তারা এখানে শাসকের ভূমিকা পালন করেছে। তা সেই সময় কিন্তু সেই মগ যে জলদস্যু কিংবা মোগল সাম্রাজ্য, তোমরা সকলেই জানো যে বাবর মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তারাও কিন্তু ভারতবর্ষকে আক্রমণ করেছে এবং এখানে কিন্তু তাদের শাসনকাল চালিয়ে গিয়েছে। তো এদের সাথেও কিন্তু আমরা লড়াই তথা সংগ্রাম করে এসেছি।
আর কি হয়েছে, চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাতে। চাঁদ প্রতাপটাকে, এর কথাও কিন্তু আমরা বঙ্গ আমার জননী আমার কবিতায় পড়ে এসেছি। চাঁদ হচ্ছেন চাঁদ রায়, প্রতাপ রায়, এরা হচ্ছে সেই 12 ভূঁইয়ার এক ভূঁইয়া, যারা কিনা সেই প্রতাপাদিত্য, তিনি কিন্তু সম্রাট আকবরের সময় যশোহরের একজন অধিপতি বা একজন ভূঁইয়া ছিলেন, যার সৌন্দর্যে, শৌর্যে, বীর্যে মুগ্ধ হয়ে কিন্তু আকবর তাকে যশোহর প্রদান করেছিলেন। এবং কৌশলে কিন্তু প্রতাপাদিত্য এই যশোহর পরগনা কিন্তু ক্রমশ বাংলা, বিহার পার করে বারাণসী পর্যন্ত যখন আক্রমণ করে, সেই সময় কিন্তু মানসিংহের সাথে প্রতাপাদিত্যের হলদিঘাটার যুদ্ধ হয় এবং প্রতাপাদিত্য পরাজিত হলে তাকে যুদ্ধবন্দী করে নেওয়া হয়। তো এই প্রতাপ রায় তার এতটাই, তার কি বলবো, যে এতটাই তার ক্ষমতা ছিল যে তার হুকুমে কিন্তু দিল্লিনাথ তথা দিল্লীশ্বর আকবরকেও কিন্তু পিছু হটতে হয়েছিল।